মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আর নিনি ক্লাস এই শেষ হলো আর নিনি তো স্কুল শুরু হয়ে গেছে। কালী পুজো আর ভাইফোঁটাতে মনে হয় ছুটি থাকবে, ব্যাস আর কি। আর সকালবেলায় অনেক সকাল সকালে উঠেছি আজকে, কারণ নিনি তো স্কুল আছে, বললামই আপনাদেরকে আগে যে স্কুলের জন্য সকাল সকালে উঠতে হয়, কারণ ওকে টেনে ভিজে তুলতে অনেকটা সময় লেগে যায়। আর সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তো দেখলাম বাড়িটা পুরো সাদা হয়ে আছে কুয়াশায়। আর এই দিকটা একটু গ্রাম সাইড তো তো সেই জন্য ভোরবেলার দিকে বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, মানে শীত এসে গেছে সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আর ভোরে মানে রাত্রি যখন শুতে যাচ্ছি না তখন একটু বেশ গরম গরম লাগছে, ফুল স্পিডে ফ্যানটা দিয়ে শুয়ে পড়ছি। আর ভোরের দিকে কিন্তু বেশ শীত করছে, তখন ফ্যানটা বন্ধ করেই শুতে হচ্ছে। তো ঠান্ডা যে শীত যে এসে গেছে সেটা ভালোভাবে বোঝা যাচ্ছে। আর শীত কি বলুন তো, আমার না শীতকাল আমার অত ভালো লাগে না, একদম এই জন্য ভালো লাগে না। শুয়ে বসে থাকলে কম্বলের তলায় তাহলে ঠিক আছে, আর কাজ যদি করতে হয় শীতকালে, আর ওই ভোরবেলা উঠে ট্যাঙ্কির জলটা এত ঠান্ডা হয়ে থাকে, আর ওই সময় ভোরবেলা উঠে যেই মানে জলে হাত দিই না, একবারে মনে হয় যেন কি বলবো, পুরো শরীরটা আমার বরফ করে দিয়ে গেল। তো কি বলবো, আমার একদম শীতকালে মানে গরমকালে যেরকম না ছুটে দৌড়ে কাজ করা যায়, যেভাবে মানে ছুটে দৌড়ে কাজ করতে পারবো, শীতকালে কিন্তু করা যায় না এরকম কাজ। একটুখানি কোথাও মানে হাতে মানে লেগে গেলে যেন মনে হয় জীবনটা বেরিয়ে গেল, এত কষ্ট হয়। আমার শীতকালটা একদমই আমার পছন্দ নয়, আমার একদম ভালো লাগে না শীতকালে। খাবার দাবার খেয়ে হজম হয়ে যায় ঠিক কথা, কিন্তু কাজ করতে গেলে একদম ভালো লাগে না। শুয়ে বসে যদি থাকা যায় কম্বলের তলায় কম্বল মুড়ি দিয়ে, তাহলে ঠিক আছে। আর আরও একটা রিজন আছে শীত না ভালো লাগার, কারণ এমনি সময় না আমার কি বলবো 12 মাসই আমার এই ঠোঁটে যে কি সমস্যা আমি জানি না, খালি এই জায়গা থেকে ড্রাই হয়ে যায়, ঠোঁট ফাটতে থাকে। আর এখন একটু ঠান্ডা ঠান্ডা যেহেতু আসছে, দেখুন ঠোঁট আমার কিন্তু অলরেডি মানে ফাটতে শুরু করে দিয়েছে। আর শীতকালে চোখ মুখের যে কি অবস্থা হয়ে যায় না, মানে এত কিছু অ্যাপ্লাই করি, মানে যাই করি না কেন তাও মুখ চোখের অবস্থা যেন একদম 12টা বেজে যায়। আর শীতকালে কেউ যত নেমন্তন্ন বাড়ি যাওয়া সব শীতকালে, আমার শীতকালে যে মুখ চোখের এত অবস্থা না, মানে ওই জন্য কোথাও যেতে ইচ্ছা করে না, একদম ভালো লাগে না। আর শীতকালে সবাই যত নেমন্তন্ন করে, বিয়ে বাড়ি বলুন, বিয়ে তো বেশি করে, বিয়ের বাড়ি ওই সময়তেই বেশিরভাগ। আর বলছিলাম না আপনাকে যে সকালবেলায় খুব কুয়াশা হয়েছিল, সাদা হয়েছিল কুয়াশায়, তো কুয়াশায় মানে সকালবেলায় যখন কুয়াশা ছিল তারপর যখন যে রোদটা উঠলো না, এত ঝকঝকে তকতকে রোদটা উঠলো, তো ওইটা দেখেই মনটা একদম খুশখুশ হয়ে যাচ্ছে। আপনাদেরকেও দেখাই একটু বাইরে। রোদটা মানে এই সময়টা হচ্ছে মোক্ষম সময়, যত পুরাতন জামা কাপড় ওখান দিয়ে বাচ্চাটা আসছে না দেখানো যাবে না, দেখানো ও বুঝতে পারেনি যে আমি এখানে ক্যামেরা খুলে বসে আছি। নাঙ্গা পুঙ্গা হয়ে চলে এসেছি, নাঙ্গা পুঙ্গা, ও স্নান হয়ে গেছে, নাঙ্গা পুঙ্গা চলে এসছে, দেখাবো।
স্নান টান সব হয়ে গেছে, তো ও বুঝতে পারিনি হট করে যে আমি ওখানে ক্যামেরাটা অন করে বসে আছি, তো হুট করে চলে এসেছে। আর তখন যেটা বলতে বলতে থেমে গেলাম, আর এই রোদটা কি বলুন তো, মানে জামা আলমারি থেকে জামা কাপড় বার করে রোদ দেবার রোদটা। ভাবছি মায়ের আলমারি থেকে দুটো কিছু শাড়ি টাড়ি বার করে, দাঁড়ান এক সেকেন্ড। ভাবছি মায়ের আলমারি থেকে কিছু জামা কাপড় বার করে রোদে দেবো, মা তো পারে না অত, আমি ভাবছি একটু দিয়ে দেবো মায়ের শাড়ি টাড়িগুলো রোদে। এই রোদটা খাওয়ালে একদম জামা কাপড়গুলো যে একদম কি বলবো গরম গরম হয়ে থেকে ফ্রেশ হয়ে যায় একদম। আর রোদে যে দিলে জামা কাপড়গুলো এত সুন্দর একটা গন্ধ আসে, সেটা খুব ভালো লাগে। স্নান করা আমার হয়ে গেছে, স্নান টান করে চলে এসেছি। আর দুষ্টুমি করছে, স্টুলের উপরে উঠে পড়লে কিন্তু একদম পা হাতে ভেঙে যাবে কিন্তু একদম। আর আমি কি বলুন তো, সকাল সকাল না স্নানটা করি না, এই জন্যই করি না কারণ সকাল সকাল স্নানটা আমি যখনই করি তখনই আমার ঠান্ডা লেগে যায় ভীষণভাবে। সেই জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠে জামা কাপড় চেঞ্জ করে নিই, গা হাত পা ধুয়ে, আর স্নানটা একটু বেলা করে করি। দুষ্টুমি চলছে, দেখতে করে যাচ্ছে। ওলে বাবালে এটা কি ডান্স। আর এখন বসে পড়েছে খেতে, স্নান করে চলে এসেছি আর এসে খেতে বসে পড়েছি। দাদু বসেছে, ভাই বসেছে। আমি যাচ্ছি এখন উপরে, খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে উপরে চলে এলাম। উপরে ঘরে জানলাগুলো একটুখানি বন্ধ করে দিই। বাবা রে, বন্ধ খাওয়া। জানলাগুলো একটু বন্ধ করে দিলাম। এত মশা হচ্ছে না বিকেলের দিক থেকে, মানে দুপুরের দিক থেকে এত মশা হচ্ছে, এই জন্য ভাবলাম যে জানলা টানলাগুলো একটু বন্ধ করে দিই। চলুন হ্যাঁ নিচে যাওয়া যাক, লাইটটা বন্ধ করে দিই, অন্ধকার হয়ে গেল। নিচে যাওয়া যাক, বাচ্চাটা একটু ঘুম পাড়িয়ে দিই, অন্ধকার হয়ে আছে দেখতে পাবেন আপনারা। বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিই, নিজেকে বসে আছে। চলুন আবার বিকেলে কথা হচ্ছে আপনাদের সঙ্গে। আর একটা কথা তো আপনাদেরকে বলাই হয়নি, জয় গেছে অফিসের কাজে কৃষ্ণনগর, ও গেছে 2-3 দিন হলো গেছে। আর প্রত্যেক মাসেই ওকে যেতে হয় অফিসের কাজের জন্য। তো জয় ওখান থেকে আমাকে বললো যে রানী আমি এখান থেকে ব্লগিংটা করবো। তো আমি বললাম ঠিক আছে করো। তো কিছু সুন্দর সুন্দর কিছু ক্লিপ তুলেছে ছোট ছোট, তো সেটা আপনাদের সঙ্গে চট করে একটু শেয়ার করে নিই। ফ্রেন্ডস, আমি এখন চলে এসেছি কৃষ্ণনগরে। তো কৃষ্ণনগরে এসেছি কাজের সূত্রে। তো যখন কৃষ্ণনগরে এসেছি তো আপনাদের এখানকার ঐতিহ্যময় পরিবেশ বা মায়াপুরটা একবার দেখার ইচ্ছা আছে। তো মায়াপুর বিকেলবেলা থেকে যদি কাজের টাইমে একটু সুযোগ পাই অবশ্যই মায়াপুরে একবার আপনাদের নিয়ে গিয়ে ওর পরিবেশটা দেখানোর ইচ্ছা আছে। তো দেখা যাক যতটা আপনাদের সঙ্গে দেখাতে পারি বা শেয়ার করতে পারি। তো এখন আমি রয়েছি হচ্ছে হোটেল প্লাজাতে, কটেজের মধ্যে। তো কটেজটা আপনাদের একবার ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা চলেছি কৃষ্ণনগরের একটা ঐতিহ্যপূর্ণ বাড়ি
কৃষ্ণনগর রাজবাড়িতে। তো অনেকেই সেই বইয়ের পাতায় এবং কমিক বইতে অবশ্যই এই নামটা জানবেন। আর ওখানে একটা বিখ্যাত চরিত্র ছিল গোপাল ভাঁড়। সব আপনাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি। চারচকে, এই চারচক হচ্ছে ব্যবসা বাণিজ্য কেন্দ্র, পুরো এই চারচককে ঘিরেই হতো। তো এখানে রানীরা অপেক্ষা করতে যখন জগদ্ধাত্রী পুজো সূচনা হয়েছিল, তারপর থেকে যে জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাওয়া হতো সেই চারচকের পাশ দিয়েই নিয়ে যাওয়া হতো এবং রানীরা এখান থেকে বসেই ওই ঠাকুর দেখতেন। তো সেই জায়গাটা আপনাদের সঙ্গে একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে সেই চারচক, এই জায়গাটাকে ঘিরেই পুরো বাণিজ্য কেন্দ্র হতো পুরো এই রাস্তাটা জুড়ে। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা রানীরা বসে থাকতেন, যে এই জায়গাটা দিয়ে রাস্তাটা দিয়ে যখন জগদ্ধাত্রী ঠাকুর নিয়ে যাওয়া হতো ওনারা ওখান থেকে দেখতেন। সেই প্রথাটা এখনও পর্যন্ত চলে। তো এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে রানীরা বসে সেই জগদ্ধাত্রী ঠাকুরকে দেখতেন। আর এই চার চক জায়গাটার নামটার পেছনে একটা কারণ আছে। এই চার চক জায়গাটা হচ্ছে চারটে চক সেম ডিস্টেন্সে আছে বলে, সেই জন্য ভেতর থেকে হয়তো দেখলে আপনারা বুঝতে পারবেন সেম ডিস্টেন্সে আছে বলে এটাকে চার চক নাম দেওয়া হয়েছে। এই চার চকের ভেতরটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, দেখুন দেখা যায় কিনা। হ্যাঁ, আস্তে আস্তে আমরা পেয়ে গেছি ভেতরে ঢোকানোর। এই হচ্ছে সেই জায়গা। এই জায়গাটা সম্বন্ধে একটু বলো তুমি, জায়গাটা সম্বন্ধে। হ্যাঁ, চারটে চক আছে, পুরো একই ডিস্টেন্সে সব পুরো চারটে চকই আছে। আচ্ছা, এখান থেকে এই হচ্ছে একটা, দুটো, এই তিনটে আর এই চারটে। তো চারটে চক এক সেম ডিস্টেন্সে আছে বলে এই জায়গাটার নাম চার চক। আর এখন হচ্ছে মহারানী জ্যোতির্ময়ী মহারানী জ্যোতির্ময়ীর নাম অনুসারে এখন এটাকে আপনার এখন প্রাথমিক স্কুল করে দেওয়া হয়েছে। আচ্ছা, প্রাথমিক বিদ্যালয়, এটা দেখুন এটা এখন লেখা আছে। আচ্ছা, এটা এখন বিদ্যালয় মহারানীকে কেন্দ্র করে, মহারানীর নামকে কেন্দ্র করে মহারানী জ্যোতির্ময়ী বালিকা বিদ্যালয় এখন বিদ্যালয় এটা বানানো হয়েছে। এটাকে এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা করে। এই হচ্ছে জায়গাটা। এখানে পুরো বাণিজ্য কেন্দ্র চলতো সেই সময় রাজাদের আমলে। তো এই জায়গাটাকে পুরো ঘিরে এখন ভাবলেই কিরকম লাগে না, সেই রাজা আমল। জগদ্ধাত্রী বিভিন্ন ঠাকুর এই জায়গাটা পুরো রাউন্ডভাবে ঘুরে পরিক্রমা করে এই রাস্তা দিয়ে আবার বেরিয়ে যায়। তো এই প্রথা এখনো পর্যন্ত চলছে। এটা হচ্ছে রানীর ঘাট। এইখানটা হচ্ছে পশু পাখিদের এখানেই রাখা হতো। এই জায়গাটা এখন কিরকম অবস্থা। এটি কৃষ্ণনগরের সেই ঐতিহ্যপূর্ণ বাড়ি, সেই রাজবাড়িতে যেখানে কৃষ্ণচন্দ্র রাজা থাকতেন, সেই হচ্ছে সেই জায়গা। এখানের সাথে একটা বিখ্যাত চরিত্র একজন ভাঁড় যুক্ত ছিলেন, আপনারা অনেকেই জানবেন এবং অবশ্যই আমরা ছোটোবেলায় বইয়ের পাতায় এবং গল্পের মাধ্যমে শুনেছি সেই বিখ্যাত চরিত্র গোপাল ভাঁড়। তো খুবই একটা সুন্দর জায়গা। এখন ভেতরে আমাদের যেতে দেবে না, কারণ এটা একমাত্র সেই জগদ্ধাত্রী পুজোর সময় বা কোনো অকেশনালি এই দরজা ওপেন করা হয়। আর এই বাড়ির সাথে আরেকটা জিনিসও যুক্ত হচ্ছে, যে রাজা কৃষ্ণচন্দ্রের হাত ধরে শুভ সূচনা হয়েছিল জগদ্ধাত্রী পুজো। তো রাজা কৃষ্ণচন্দ্রই প্রথম এই জগদ্ধাত্রী পুজো প্রথম উদ্বোধন করে এখান থেকে, এবং এখানে তারপর থেকে বিখ্যাত হয়ে যায় জগদ্ধাত্রী পুজো।
তো আপনারা যদি মনে করেন এখানে অবশ্যই আসতে পারেন জগদ্ধাত্রী পুজোয়, খুব জাঁকজমকপূর্ণ পুজো হয়। তো দেখতে পাচ্ছেন পেছনে সেই বাড়িতে। কি ভালো লাগছে, আমরা যেটা বইয়ের পাতায় কমিক বইতে দেখে এসেছি সেটা চোখের সামনে দেখছি, কি ভালোই লাগছে। ভাবতে পারছেন এইখানে সেই গোপাল ভাঁড় যে মুশকিল আসান করে দিয়েছিল, অনেক 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 মুশকিল আসান করে দিয়েছিল, অনেক প্রবলেম শর্ট আউট করে দিয়েছিল সেই রাজা কৃষ্ণচন্দ্রের। এই সেই জায়গা। আমরা চেষ্টা করছি একটু ভেতরে ঢোকার, যদি দেখানো যায়। এই সেই আনন্দময়ী মা। এখানেই পুজো দিতে আসতেন রাজ পরিবার থেকে। পুজো হচ্ছে ভেতরে, এখানে ছোট ছোট মন্দির শিব ঠাকুরের, এখানে ছোট ছোট মন্দির শিব ঠাকুরের। আনন্দময়ী মা। নগরে একটা জাঁকজমকপূর্ণ পুজো হচ্ছে চকের পাড়া বারোয়ারি। তো এখানে ভেতরে ঠাকুর তৈরি হচ্ছে, দেখুন দেখা যাচ্ছে কিনা জানি না, হালকা করে দেখা যাচ্ছে। ভেতরে ঠাকুর তৈরি হয়, এটা বহু পুরনো পুজো। এটাকে অনেকে নাম কী দেয়, আদিমা বলেও অনেকে পরিচিত। তো আদিমা বলে পরিচিত। তো এই পুরোটা বহু পুরনো পুজো, অনেক পুরনো, এই রাজা আমলেই প্রায় বলা যেতে পারে। এই হচ্ছে সেই পুজো। আর এখানে কালী প্রতিমা তৈরি হচ্ছে। আমরা এখন খোঁজে বেরিয়েছি মাটির পুতুলে, কৃষ্ণনগরে বিখ্যাত, অবশ্যই নিয়ে যাব বাড়ির জন্য।
তো সেই খোঁজে বেরিয়েছি। আর এখানে আস্তে আস্তে দেখলাম যে এখানে কালী পুজোর জন্য কালী ঠাকুর তৈরি হচ্ছে। ঘূর্ণির দিকে যাচ্ছি, তো ওখানে গিয়ে মাটির পুতুল, আপনাদের বললামই মাটির পুতুল কিনবো। তো এখন ঘূর্ণির জন্য বেরিয়ে পড়েছি, ঘূর্ণির জায়গাটায় ওখানে মাটির পুতুল বিখ্যাত। তো এখন ওই দিকেই যাচ্ছি, তো ওতে দেখি আপনাদের সঙ্গে ওটাও দেখাবো। চাষাপাড়ার বুড়িমার পুজো, এখানকার বিখ্যাত পুজো একটা। এখানে ঠাকুর এখানেই তৈরি হয়, বহু জাগ্রত পুজো। আমার পেছনে আপনাদের দেখাচ্ছি, এই হচ্ছে সেই মন্দির। দেখুন ভেতরে ঠাকুর তৈরি হচ্ছে। কৃষ্ণনগরের বিখ্যাত পুজো এটা একটা। বেরিয়ে পড়ি বাড়ির পথে। বেরিয়ে পড়েছি মায়াপুরের উদ্দেশ্যে। তো ওখানে গিয়ে আরতি আপনাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে জানাবেন অবশ্যই। তো চলুন এখন আস্তে আস্তে করে মায়াপুরের দিকে আমরা এগিয়ে পড়ি। ওখানে গিয়ে আমরা ইস্কন মন্দিরে আপনাদের সব কিছু দেখাবো খুলে। যাচ্ছি, তারপর আস্তে আস্তে পার হয়ে আমরা মায়াপুরে এখন সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সরবগঞ্জ ঘাটে, তো একে অনেকে হুলো ঘাট বলেও অনেকে চেনেন। তো এখন আমরা এখান থেকে নৌকা পার হয়ে ওই পারে যাব, এবং ওই পারটা হচ্ছে মায়াপুর। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না অন্ধকারে, ওই পারটা হচ্ছে মায়াপুর। আমরা ওই পারটা পার হলেই আমাদের ইস্কন মন্দির। তো চলুন আস্তে আস্তে করে এগিয়ে যাই। এখন আমাদের নৌকা চলে এসছে, এবার নৌকাটা ধরে ওই পারে আমরা এগিয়ে পড়ব। নৌকাতে উঠে পড়েছি, এখন আস্তে আস্তে করে ওই পাড়ের দিকে রওনা দিচ্ছি। তো চলুন আস্তে আস্তে করে ওই পাড়ের দিকে যাই, মন্দিরটা আপনাদের একটু ঘুরে দেখাই। আস্তে আস্তে মন্দিরের দিকে এগোচ্ছি। এটা হচ্ছে গৌড়ীয় মঠ। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। সন্ধ্যেবেলা আরাধনা হচ্ছে আরতির বেলা।
পুরো সোনায় অষ্টধাতু দিয়ে মোড়া। এই দেখুন চূড়াটা চকচক করছে, দেখুন। এদিকে পুরো দোকান। এটা হচ্ছে মন্দিরের এন্ট্রেন্স। আমরা এবার আস্তে আস্তে প্রবেশ করছি। এবার আস্তে আস্তে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। প্রচুর দর্শনার্থীরা এসে ভিড় করে পুজো দেখতে এসছেন। করে নিয়েছি। তো এখন আমরা এসে গেছি ইসকন প্রতিষ্ঠাতা প্রভুপদের সমাধি মন্দিরে। তো দেখতে পাচ্ছেন আপনারা, এখানে লেখাও আছে। তো এইটা হচ্ছে সেই সমাধি মন্দির। শ্রীপাদর, এটা হচ্ছে শ্রীপাদর সেই মন্দির। দেখুন সেই চূড়া, এটা সোনার পাত দেওয়া। সকালবেলাটায় আরও সুন্দর, এটা আর সূর্য কিরণ করে আরও সুন্দর দেখতে লাগে, খুবই চকচক করছে। তো খুব ভালো লাগবে। ধরুন আস্তে আস্তে এবার এগিয়ে যাই। এদিকটা ঝিল রয়েছে, কি ভালো লাগছে। এবার আস্তে আস্তে আমরা আসল মন্দিরের দিকে প্রবেশ করছি। সমাগম হয়েছে এখানে, তো দেখুন আস্তে আস্তে করে এই যে লাইনটা পুরো ঘুরতে ঘুরতে যাচ্ছে। মন্দিরে মেন গেটে প্রবেশ করছি। তো দেখুন এই হচ্ছে মন্দির। প্রচুর ভক্তের সমাগম। হরে শ্রীকৃষ্ণ। আমরা এবার আসল ভেতরে অবশ্য মোবাইল অ্যালাউড নেই, আমরা বাইরেই মোবাইল রেখে যেতে হবে। ভেতরটা আপনাদের ঘুরিয়ে দেখাতে পারবো না, বাইরেটা যতদূর সম্ভব দেখানোর চেষ্টা করছি। প্রচুর দর্শনার্থীরা এসছেন দূর দূরান্ত থেকে। তো খুবই ভালো লাগছে যেতে। সমাগম এখানে, তো ভেতরে তো যেতে পারবো না আমরা, তো আপনাদের টিভিতে আপনাদের দেখাচ্ছে, সেই দৃশ্যটা একবার দেখাচ্ছি আপনাদের।
বন্ধুরা, আসল মন্দির থেকে আমরা দর্শন করে বেরিয়ে এসেছি। তো এবার আস্তে আস্তে বাড়ির দিকে এগোচ্ছি। তো জানি না আপনাদের কতটা ভালো লাগলো, তো চেষ্টা করলাম যতটা সম্ভব দেখানোর। তো ভেতরে তো অ্যালাউড ছিল না, তাই বাইরে দিয়ে যেটুকুনি দেখানোর ইয়ে হলো সেইটুকুনি দেখাতে পারলাম আপনাদের। এবার একটু খেতে এসে গেছি, খুব জোর খিদে পেয়ে গেছে। আমরা অনেক জায়গায় প্রচুর জায়গায় খাওয়া দাওয়া করছি, যেখানে যেখানে যেটা স্পেশালিটি সেগুলো খাচ্ছি। এখন খেতে এসেছি মোমো। এই হচ্ছে আমাদের মন্দির দর্শন অলরেডি শেষ। এবার আস্তে আস্তে বাড়ির পথে রওনা হচ্ছি। তো হরে কৃষ্ণ। যদি আপনাদের এই ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে অবশ্যই জানাবেন। শুভরাত্রি। হরে কৃষ্ণ। হরে গুড ইভিনিং। এসে গেছি ওপরে। এখন ওপরে দিদার একটা জিনিস নিতে, ওষুধটা নিতে এসেছিলাম ওপরে। আর হ্যালো, আজকে সকালবেলায় আপনাদেরকে বললাম জয় গেছে 2-3 দিনের জন্য। তো আমাকে বলেনি সকালবেলায় যে ও আজকে আসছে, তো আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো হঠাৎ করে সন্ধেবেলায় ওখান থেকে এসে ভাইকে ফোন করেছে, ভাই গিয়ে নিয়ে এলো। আর আমি হঠাৎ করে দেখছি যে ও দাঁড়িয়ে আছে। এটা ঠিক হলো? কি হলো? এটাই তো ব্যাপার, সারপ্রাইজ হলো। সারপ্রাইজ না বলাটা কি ঠিক হলো? ওইটাই তো সারপ্রাইজ, মানে তো না বলে করা। যদি আগে থেকে এইটা করা উচিত হয়নি। কিন্তু আমি ভাবছিলাম বাপের বাড়িতে খেয়ে ভালোই। এই বাপের বাড়িতে আমি 4 দিন এসেছি। 4 দিন কি? কিছু 4 দিনের জন্য বাড়ি গেছিলে, আবার চলে ভালো। এগুলো কি বলতো, সুখী থাকার মানে ইয়ে আর কি। বাড়িতে তুমি দুঃখিত থাকো। সবটা মিলিয়ে বলছি, আমি 4 দিনে নিশ্চয়ই এখানে খেয়ে মোটা হয়ে যায়নি। আর কিন্তু তোমার কাছেও খাচ্ছি, সেই সবকিছু তো পুষ্পটিত হচ্ছে। মুখ খুলে বলবে তো যে আমি মোটা হচ্ছি, দেখো তুমি কত। তুই সবসময় এরকম করে বলে। আর যখন আমি কি সমস্যা মানুষের আমি বুঝতে পারি না, জানেন তো। যখন আমি রোগা ছিলাম, পুরো একদম জিরজিরে কাঠ, একদম রোগা, এইগুলো না আমার কিছু ছিল না, এরকম ঢোকা এরকম। তখন সব মেয়েটা কি রোগা না দিদি, মাকে বলতো। মা সবসময় সময় বলতো না আসলে খুব অসুস্থ হয়, তো মিছিমিছি বলে দিত। মা বলতো মিথ্যে করে বলি লোকেদেরকে। লোকেরা সবসময় আমাকে এরকম করে বলে মেয়েটা কি রোগা না দিদি, এত রোগা। মানে কি করবো, লোকে মিথ্যে করে না, কিছুদিন আগে অসুস্থ হয়েছিল তো মা। বিয়ের পর মোটা হয়ে গেছে, এখনো সেই মোটা হয়ে গেছো, এই হয়ে গেছো, সেই হয়ে গেছো। মানে মানুষ এগোলেও দোষ, পেছলেও দোষ। মিডলে থাকো, পারবো না, নয় বেশি না আমি জানি তো, আমি নিজেকে একদম ঠিকঠাক করে নিয়েছিলাম। আর আমি না ওইভাবে একদম পার্টিকুলার সময় এই সবকিছু মেনে ডায়েট করে তারপরে এই করব, ব্যায়াম করবো, আমার দ্বারা এসব সম্ভব হয় না। আমি মানে সত্যি আমি এগুলো পারি না, আর আমি চেষ্টা করতেও চাই না। আমি খেতে খুব ভালোবাসি, খাই বলতে যে এত খেয়ে নি তা নয়, সবকিছু নর্মাল কোয়ান্টিটিতেই খাই। 1 নম্বর এই চুকার কিছু এমনি অল্পতেই আমি খাই। হ্যাঁ, কিন্তু মানে আমি খেতে ভালোবাসি, তো কি করবো, আমি ওটা ছাড়তে পারবো না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আর ওইভাবে আমি একদম সবকিছু রুটিন মেনে আমি ওরকম ব্যায়াম ফ্যাম করতে পারবো না। আমি কিন্তু নিনি স্কুল চালু হয়ে গেলে আমি বলছি শুনুন, তুমি নিনি স্কুল চালু হয়ে গেলে আমি আবার রোগা হয়ে যাবো। নিনি স্কুলটা চালু হয়ে গেলে আমাকে 14 বার লিফট নেই আমাদের ফ্ল্যাটে, 14 বার নিচে উঠতে হবে, নামতে হবে। নিনিকে একবার দিতে নামবো আর উঠতে আমি বন্ধুদের জানিয়ে দিচ্ছি, দাঁড়াও তোমার কথাগুলো। তুমি কথা বলতে বলতে আমার কথাই স্লিপ হয়ে যাচ্ছে। দিতে নামবো, উঠতে নামবো, কি বললাম নিজেও বুঝতে পারলাম না। মানে স্কুল দেওয়ার জন্য নামবো, আবার স্কুল থেকে নিয়ে উঠবো, তো ওই যা সিঁড়ি আছে ওখানেই আমার ব্যায়াম হয়ে যাবে। আচ্ছা, আমি তোমায় একটা কথা বলছি, না হয় না বেড লাগছে আমার সঙ্গে। বেড কি বেড আগে 3-4 বার কি গোটা 20 বার যে বেড। তুমি সত্যি বলো, আমি মাঝে রোগা হয়ে যাইনি, তুমি আমাকে বলো। আর সে তো যখন স্কুল চলতো তখন যেতে হতো, যাতায়াত করতে হতো, সেজন্য আমায় কি বলেছিলে এই লকডাউনে শুধু আমি না, আমার মতো এরকম অনেকেই নিশ্চয়ই আছেন, বলুন যে মোটা হয়ে গেছেন। না, আমি এবার বলে দিচ্ছি ওনাদেরকে যে আজ দাঁড়িয়ে তুমি আমাকে বলো
প্রত্যেক বছর পুজোর আগে ঠিক বলবে এই বছরটা বুঝলে আমার একটু রোগ রোগ গেল। রং হবে না, রংটা ঠিক হবে। পুজোর কয়েকটা দিন দেখি খুব ব্যায়াম আরম্ভ করলো, তারপর খেতে বললে আমি আর আমার দিয়ে হবে না বললে। কি করবো? আমার এত সুন্দর সুন্দর খাবারের গন্ধ পেলে আর রোগগুলা সামলানো যায় না। বলছা মাম কত চেষ্টা করে বল, চেষ্টা তুই নেই। আর একটু মামার মাঠের একটু বই ছবে না। সবসময় আমরা আমার সাথে এরকম করবে। চা তো জানে, হ্যাঁ, তুইও আমার বাবার দলে। চা তুই আমার দলে তো চা 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 দেখাচ্ছি দাঁড়ান। কি দেখাবে? সবসময় আমি বলেছি না কাউকে ঠিক আছে। এরকম ভাবে আন্ডারএস্টিমেট করবে না। হুম, আমি তোকে বলেছি আন্ডারস্ট্যান্ড হও। মানুষ মানুষ তো জানি, মানে এই ব্যাপার নিয়ে বলছি, মানুষ অন্য ব্যাপার হলে আমার ডেফিনেটলি মানে আমার বলতে হতো তুমি জানো আমি যখন কোনো জিনিসে জেদ ধরি না, মানে কোনো কিছু করব না ভাবি, তখন আমাকে দিয়ে কেউ করাতে পারে না। হ্যাঁ। কিন্তু আমি যখন কোনো জিনিসে জেদ ধরি, মানে জেদ বলতে কি, মানে আমি কোনো কাজ মানে হয়তো আমাকে বললো তুমি এই কাজটা পারবে না, তো তখন যদি আমি জেদ নিয়ে নিই যে না আমাকে করতে হবে এই কাজটা, তো সেটা আমি করি। সেটা 2 দিন টাইম লাগুক, 10 দিন টাইম লাগুক, তাও কিন্তু আমি করি। আর যদি না পারি তখন আমি এটা ভাবি যে না চেষ্টা করেছিলাম, ঠিক আছে, পারিনি চেষ্টা করেছি, এটা ভেবে আমি মানে স্যাটিসফাই হই। কিন্তু আমি যেদিনকে আমি ধরবো যে আমি রোগা হব, হ্যাঁ সেদিনকে কিন্তু তুমি আমি এখানে লিখে দিলাম, বলো কাগজে এটা লিখে দিচ্ছি। আমি তোমাকে লিখে দেবো, বলো। লিখে দিচ্ছি যে প্রিয়াঙ্কা বর্মন আমার কাছে বললো যে যেদিনকে তুমি এই জিনিসটা করতে বলো, তুমি আমাকে মানে যদি কোনো রকম কিছু চাহিদা থাকে বলবে, আমি সেদিনকে পূরণ করে দেবো। কিন্তু তুমি সব ব্যাপারে তুমি এক্সেলেন্ট, তুমি সব ব্যাপারে যা বলছো সেটা তুমি যদি চাও করতে পারবে, কিন্তু আমি তোমায় বলে দিচ্ছি তুমি জীবনে খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারবে না। এটা পারবো। give up করবে। পারবো বলেছি যখন পারবোই। পারবে? হ্যাঁ। দেখি চলো, দেখি কত ক্ষমতা। তুমি মাঝখানে আমাকে বলেছিলে নিনি হওয়ার পর আমি কিরকম মোটা হয়েছিল, তুমি আমাকে কিরকম বলো। মোটা হয়েছে? আমার কত ওয়েট হয়েছিল তুমি আমাকে বলো, মনে আছে তোমার? 75। তাহলে 75 হয়েছিল। সে তো আমার- বাচ্চা অবস্থায় তো নিনির ওয়েটটাও আছে ওর সাথে, তখন তো- খাওয়া দাওয়ার একটা ইয়ে ছিল। ও বাইরে এসে যাওয়ার পর তো ওয়েটটা আরো বেশি ছিল রে বাবা। সে তো তখন একটু আধটু হয়। তাহলে সেই ওজনটাকে যখন আমি কমিয়ে নিতে পেরেছিলাম, হ্যাঁ। তাহলে আমি এখন তোমার নিজের ইচ্ছাতে কমাওনি, নিজের ইচ্ছেতেই কমিয়েছিলাম। ওই স্কুল দিদি যেতে হবে, তাড়াতাড়ি করে এসে আবার তাড়াতাড়ি করে রান্না বান্না করে আমার এই টাইম হয়ে গেছে দৌড়তে হবে, না মোটেই না, তাই জন্যই কমেছিল। মোটেই না। যাই হোক, তো চলুন আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা তারপর করবে না কিন্তু, তখন থেকে আমাকে সেই ওই একটা জিনিস নিয়ে আমাকে এরকম করে যাচ্ছে। বাবা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো আজকে এনে নিনি মায়ের মুখে থেকে হাতে পাচ্ছে কিনা বলো? কেন গো, কি আছে গো, কিছু না, তাহলে হাসি হচ্ছে কেন? তুমি হাসছো কেন? আমি হাসছি না। তুমি তো হাসছো আমার দিকে তাকিয়ে। এদিকে হাসি পাচ্ছে। যাই হোক, ছাড় বাদ দিন আপনারা। ও এইরকমই করতে থাকে, যেদিনকে চলে রোগা মোটা সেদিনকে এইভাবেই আমাদের চলতে থাকবে এখন। আর আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ব্লগের সঙ্গে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো টাটা, গুড নাইট, সুইট ড্রিম। তারা করে দে।